কমপ্লেক্স নাম্বার। তো প্রশ্ন হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত যা শিখছি, আমি যদি তোমাকে বলি 5, এটা একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম রুটের ভিতরে -1, এটা একটা কি? অবাস্তব সংখ্যা। ওকে, বা তোমরা কিন্তু বলছিলা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, যেমন রুটের ভিতরে -16, এটা কিন্তু তুমি লিখতে পারো √16 ইন্টু রুটের ভিতরে কি -1। তো √16 মানে কি 4, আর রুটের ভিতরে -1 এর নাম কি i, তাহলে 4i একটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। আমরা কিন্তু এখনো তোমাদের বলি নাই জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, বলছি না। তাহলে 5 একটা বাস্তব সংখ্যা, 4i একটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। এখানে একটু 4i লিখলাম। এবার এই দুটাকে যোগ করে দাও। হ্যাঁ, এটার নামই আসলে জটিল সংখ্যা। বুঝতে পারছো? তার মানে তোমরা শুধু 5i কে বলতেছো একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। শুধু 4i একটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার সাথে যখন এই কাল্পনিক সংখ্যাটা যুক্ত করে দিয়েছো, এর নাম হয়েছে কি? জটিল সংখ্যা। বোঝা গেল ভাইয়া? তাইলে এইটার যদি আমরা সংজ্ঞায় যাই, সংজ্ঞাটা দেখো তো ভাইয়া, এই যে 5, এটা একটা কি বলতো? বাস্তব না? শুধু যদি 4 নিয়ে চিন্তা করো, এটা কেউ কি? শুধু 4 যদি চিন্তা করো বাস্তব। তুমি 4i পুরোটা মিলে কি? কাল্পনিক। পুরোটা মিলে কাল্পনিক, তাই না ভাইয়া? তাহলে শুধু যদি 4 চিন্তা করো, তাহলে কিন্তু তুমি বলবা কি? বাস্তব। তাহলে ঘটনা কি এরকম ঘটছে না? একটা দেখো তো, বাস্তব প্লাস বাস্তব ইন্টু কত? i, এটাকে বলতেছে কি আমরা? কমপ্লেক্স নাম্বার, তাই না? তার মানে একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে, তাহলে আমরা এই বক্স বাস্তব প্লাস বাস্তব ইন্টু i থাকলে তাদেরকে আমরা বলবো কি? জটিল সংখ্যা। আর এটাকে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো, a প্লাস ib আকৃতির সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে a প্লাস ib আকৃতির সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা। এখন বলো তো ভাইয়া, তাহলে তুমি যদি এইটাকে a প্লাস ib এর সাথে তুলনা করো, কেউ কি বলতে পারবা এখানে a কোনটা, b কোনটা? বলো তো, এই 5 আর 4 কে আমরা একটু আগে কি বলছি? তাহলে অবশ্যই a প্লাস ib আকৃতির সংখ্যাকে জটিল সংখ্যা বলছে, যেখানে a আর b কি? তার মানে a প্লাস ib আকৃতির সংখ্যাকে আমরা বলছি জটিল সংখ্যা, যেখানে a আর b কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আচ্ছা দেখো, a প্লাস ib আকৃতির সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে a b হচ্ছে বাস্তব। ওকে, এখন দেখো ভাই, এই জায়গাতে হ্যাঁ, আমরা তার মানে তোমাদেরকে বলতে পারি যে একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট হচ্ছে, দেখো কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট হচ্ছে একটা বাস্তব প্লাস বাস্তব ইন্টু i। ওকে, তাহলে এবার একটা কমপ্লেক্স নাম্বার ধরো z, আমি যদি শুধু 5 দিই, তুমি শুধু 5 কে কি জটিল সংখ্যা বলবা? কিন্তু আমি যদি বলি প্লাস 0 ইন্টু i, তাহলে শুধু 5 একটা কি সংখ্যা? এই যে প্রমাণ করে দিছি না আমি তোমাকে, দিছি না? তাহলে 5 প্লাস 0 ইন্টু i। এখন ভাইয়া এই প্যাটার্নের সাথে মিলে কিনা দেখো তো, বাস্তব প্লাস এই যে প্লাস বাস্তব ইন্টু i, 0 কি একটা বাস্তব সংখ্যা না? 0 তো একটা বাস্তব সংখ্যা, তাহলে তো অবশ্যই এটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু তোমরা 5 কে শুধু 5 কে কি বলবা?
বাস্তব সংখ্যা, কিন্তু আমি না তোমাকে প্রমাণ করে দিছি এটা একটা জটিল সংখ্যা। আমি কি ভুল প্রমাণ করছি? এই প্যাটার্নের সাথে মিলছে না? মিলছে। আমি যদি বলি 3i একটা কি সংখ্যা, আমি যদি তার সাথে একটা 0 যোগ করে দিই তাহলে বলো তো এটা কি সংখ্যা? বা এটা কি, এটা কিছু বললেন একটু আগে, বললেন এই 5 একটা বাস্তব সংখ্যা, 3i একটা কাল্পনিক সংখ্যা, এখন আবার বলতেছেন 5 জটিল সংখ্যা, 3i জটিল সংখ্যা। তার মানে আপনার লজিক অনুযায়ী পৃথিবীতে যা কিছু আছে সবই জটিল সংখ্যা, তাই না? তাই তো হচ্ছে। অথবা আমার লজিকের একটা জায়গাতে ঘাপলা আছে, কাকে নিয়ে ঝামেলাটা করতেছে কে? বলো তো ভাইয়া, এটা 0 বাদ দিয়ে যদি 2 বসাইতা তাহলে কিন্তু জটিল সংখ্যা বসাইতে অসুবিধা হতো। ধরো -2 হতো, তাতেও কি জটিল সংখ্যা। এইখানে 0 না হয়ে অন্য বাদ দিয়ে যে কোনো একটা সংখ্যা বসা, তাতেও কিন্তু তাকে জটিল সংখ্যা বলতে কোনো অসুবিধা ছিল না। তাহলে সমস্যাটা কাকে নিয়ে বলো তো? 0 নিয়ে। এই জন্য তুমি এখন আবার আরেকটা কথা বলতে চাইবা, ab নট ইকুয়াল কত? 0। এখন তুমি যদি জটিল সংখ্যার একদম প্রথম ক্লাসটা রিভিউ করো, দেখো একদম এই প্রথম ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, তা হচ্ছে যে রুটের ভিতরে নেগেটিভ নাম্বার থাকলে আমরা এসএসসি লেভেল পর্যন্ত কি নট ইকুয়াল দিয়ে দিতাম, ইগনোর করতাম। আবার ইন্টারমিডিয়েটে এসেও আবারও নট ইকুয়াল লিখতেছো। তা আবার কোন চ্যাপ্টারে? যে চ্যাপ্টার নট ইকুয়াল যেন আমাদের না লিখতে হয় সেই চ্যাপ্টারে এসে আবার নট ইকুয়াল লিখতেছো। এই জন্য কিছু ম্যাথমেটিশিয়ান তারা চিন্তা করলো, একটু আগে তুমি যেটা বলছিলা পৃথিবীতে যা কিছু আছে সবই জটিল সংখ্যা। মানে যা কিছু বলতে মানে নাম্বার আর কি, যে কোনো নাম্বারে, মানে তাদের সংজ্ঞাটা এরকম, এনি নাম্বার ইজ কমপ্লেক্স নাম্বার। যেমন দেখো, তোমার মনে হতো যে 5, শুধু 5 একটা রিয়েল নাম্বার, বা তার সাথে 0 × i যুক্ত করলে এটা কি হয়ে যাচ্ছে? কমপ্লেক্স নাম্বার। তাহলে 5 কে তুমি বলতেছো কি কমপ্লেক্স নাম্বার। বা প্রাচীন সংজ্ঞা অনুযায়ী আমাদের কমপ্লেক্স নাম্বার ওটাকেই বলবো, যেমন 5 + 4i এটাকে বলবো আমরা একটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। শুধু 5 কে বলবো আমরা কি? রিয়েল নাম্বার। আর শুধু 4i কে বলবো কি? ইমাজিনারি নাম্বার। মানে শুধু 5 কে বাস্তব সংখ্যা, 4i কে বলবো, শুধু 4i কে বলবো কাল্পনিক সংখ্যা, আর 5 + 4i কে বলবো কি? জটিল সংখ্যা। এটা হচ্ছে জটিল সংখ্যার কি? প্রাচীন সংখ্যা। আর আধুনিক সংখ্যাটা হচ্ছে জটিল সংখ্যার এনি নাম্বার ইজ কমপ্লেক্স নাম্বার। তো আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশনে গেলে বিষয়টা তুমি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অর্থাৎ এই জায়গাটায় প্রাচীন সংজ্ঞা যদি আমি দেই জটিল সংখ্যার, জটিল সংখ্যার যদি প্রাচীন সংজ্ঞাটা আমি দেই, তাহলে a + ib আকৃতির সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা বলে। যেখানে a আর b কি? বাস্তব, এবং ab নট ইকুয়াল 0। এটা হচ্ছে প্রাচীন সংজ্ঞা। আর আধুনিক সংজ্ঞাটা কি? এগেন রিপিট, এনি নাম্বার ইজ কমপ্লেক্স নাম্বার। তো এইটা তুমি ভালো বুঝবা আমরা যদি এটা দিয়ে নাম্বারের ক্লাসিফিকেশনটা দেখাই। দেখো, আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশনটা এরকম, কমপ্লেক্স নাম্বার 2 প্রকার। আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশন অনুযায়ী তোমার নাম্বার সিস্টেমটা শুরু হয়েছে কমপ্লেক্স নাম্বার দিয়ে। নাম্বার সিস্টেমটা শুরু হয়েছে কি দিয়ে? কমপ্লেক্স নাম্বার দিয়ে। মানে যত নাম্বার আছে সবই যেহেতু জটিল সংখ্যা, সেই কমপ্লেক্স নাম্বারে আবার 2টা টাইপ। দেখো, একটা হচ্ছে রিয়েল নাম্বার, বাংলায় লিখি বাস্তব সংখ্যা। আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। একটা বাস্তব সংখ্যা, আরেকটা অবাস্তব সংখ্যা। তাহলে আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশনটাই শুরুই হবে কি? কমপ্লেক্স নাম্বার দিয়ে।
কমপ্লেক্স নাম্বারের ভিতরে একটা বাস্তব সংখ্যা আর একটা কি অবাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা আবার কিন্তু দুই প্রকার, তুমি জানো, একটা কি মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। হ্যাঁ, মূলদ আর একটা অমূলদ। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশনটা শুরু হয় কমপ্লেক্স নাম্বার দিয়ে। কমপ্লেক্স নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল নাম্বার, তাই না? কমপ্লেক্স নাম্বারকে তারা কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে, একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করেছে, একটা পিওরলি ইমাজিনারি নাম্বার আর একটা পিওরলি ইমাজিনারি নাম্বার নয়। আরেকটা হচ্ছে পুরোপুরি কাল্পনিক নয়। আরেকটা হচ্ছে কি পুরোপুরি কাল্পনিক নয়। দেখো, আরেকটা হচ্ছে কাল্পনিক নয়। কাল্পনিক নয়, যেমন 3 - 4i, যেটাকে একটু আগে আমরা কি সংখ্যা বলতাম বলতো? জটিল সংখ্যা বলতাম। প্রাচীন সংজ্ঞা অনুযায়ী এটাকে বলতাম আমরা জটিল সংখ্যা। না, আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশনটা এইভাবেই করছে তারা। তার মানে বিষয়টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এটা কাল্পনিক নয় বলতে পুরোপুরি কাল্পনিক নয়। আমি আর পুরোপুরিটা লিখি নাই। একটা হচ্ছে পুরোপুরি কাল্পনিক পিওরলি ইমাজিনারি নাম্বার, আর একটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নয়। তাহলে দেখো, এটা আধুনিক নাম্বারের ক্লাসিফিকেশন। একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ এবং অমূলদ হইতে পারে, তোমরা এসএসসি লেভেলে করে আসছো। আর অবাস্তব সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার আর একটা পিওরলি ইমাজিনারি নাম্বার নয়। পিওরলি ইমাজিনারি নাম্বারের ভিতরে কি 2i 3i -5i √3i, মানে যেগুলাকে একটু আগে শিখছিলা কাল্পনিক সংখ্যা প্রাচীন সংজ্ঞা অনুযায়ী। আর প্রাচীন সংজ্ঞা অনুযায়ী তুমি যাকে শিখছিলা জটিল সংখ্যা, তারই নাম আধুনিক নাম্বার সিস্টেম অনুযায়ী দেওয়া হচ্ছে পুরোপুরি কাল্পনিক নয়, মানে পিওরলি ইমাজিনারি সংখ্যা নয়, যেটাকে 3 - 4i 2 + 3i 5 + 6i এই টাইপের সংখ্যাগুলো। তাহলে এখন আমার একটু কোশ্চেন আছে জাতির উদ্দেশ্যে, বলো তো ভাইয়া, তোমাদের কাছে কোনটা ভালো লাগলো, আধুনিকটা নাকি প্রাচীনটা? প্রাচীনটাই বেশি ভালো লাগে নাই? তার মানে প্রাচীনটা আমাদের কিন্তু আরো সুন্দরভাবে এটাকে তোমার স্পেসিফিক, মানে একটু স্পেসিফাই করে দেয়। অর্থাৎ তুমি প্রাচীন সংজ্ঞাটা দেখলে তুমি বিষয়টা আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারো। যেমন দেখো, এই যে একটা কমপ্লেক্স নাম্বার, দেখো আমরা একটা কমপ্লেক্স নাম্বার জেড দেখো দেখতে পাচ্ছি 3 + 4i। এখানে মাথায় রাখবা, এই শুধু 3 কে আমরা কি বলতে থাকি? যদি কখনো কোথাও শুধু 3 দেখি তার মানে বলবো কি বাস্তব সংখ্যা। যদি কখনো 4i কে দেখি তখন বলবো কি কাল্পনিক সংখ্যা। আর 3 + 4i কে বলবো কি জটিল সংখ্যা। কিন্তু তোমরা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যদি কখনো কোনো জটিল সংখ্যাকে একটু আলাদা আলাদা করো, বিষয়টা কি রকম? আমি বলতে চাচ্ছি, এই যে একটা জটিল সংখ্যা দেখতে পাচ্ছ, এই জটিল সংখ্যার অংশগুলোকে যদি তুমি আলাদা আলাদা করে চিন্তা করো, এই জটিল সংখ্যার অংশ, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, দুটা ক্লাস পরে। এইটাকে বলবো আমরা বাস্তব সংখ্যা না বাস্তব অংশ। বুঝতে পারছো? শুধু 4 কে বলবো কাল্পনিক অংশ, আর 4i পুরাটাকে বলবো কাল্পনিক সংখ্যা। বোঝার চেষ্টা করো এই জিনিসটাতে। এবার তোমার মোটামুটি মাথা একটু ঘুরে গেল ভাই। একটু আগে আপনি যা বললেন তার সাথে এটার মিল খুঁজে পাচ্ছি না। একটু আগে বলছিলেন 5 হচ্ছে বাস্তব সংখ্যা, 4ও কিন্তু বাস্তব, 5ও বাস্তব 4ও বাস্তব, অ্যাকচুয়ালি তাই।
বাট যখন তুমি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের থেকে এই প্রত্যেকটা অংশের নাম আলাদা করতে চাও, শুধু 3 স্বাভাবিকভাবে এটা কিন্তু কি বলতো বাস্তব, শুধু 4 স্বাভাবিকভাবে এটা বাস্তব। বাট একটা কমপ্লেক্স নাম্বার এই অংশগুলো নিয়ে যখন আমরা চিন্তা করব, শুধু 3 এটাকে বলবো আমরা কি অংশ? বাস্তব অংশ। বোঝা গেল? শুধু 4 এটাকে বলবো কি আমরা? কাল্পনিক অংশ। বোঝা গেল? তাহলে শুধু 3 কে বলবো বাস্তব অংশ, শুধু 4 কে বলবো কাল্পনিক অংশ। বাট এই 4i এই পুরাটা মিলে আমরা বলবো কি? কাল্পনিক সংখ্যা। বোঝা গেল ভাইয়া? এই 4i পুরাটা মিলে বলবো আমরা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, তো বিষয় হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যাটা দেখো। তোমরা এসএসসি লেভেলের রেণুতো কার্তের, যদিও ওনার মানে আমরা রেণুতো কার্তে বলি, নামের প্রনাউন্সিয়েশন কিন্তু এরকম, তোমরা সবাই জানো রেনে। তো যাই হোক, তোমরা রেণুতে কার্তের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এসএসসি লেভেলে করে আসছো না, তো এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে দেখো, রেণুতো কার্তের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা এসএসসি লেভেলে করে আসছো। হ্যাঁ, তোমরা এটাকে বলতা এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ বলতা, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এবং তোমাদেরকে যে কোনো একটা বিন্দু থাকলে তুমি কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বসাইতে পারবে। ওকে, আমরা এখন যে কাজটা করব ভাইয়া, তা হচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যা এরকম একটা ডায়াগ্রামে বসাবো, মানে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বসাবো। তো রেণুতো কার্তে বা রেণুতে কার্তে কার্তেশীয় ওই স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করেছিলেন, এই জন্য নাম অনুযায়ী বলা হয় কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। জটিল সংখ্যায় রবার্ট জেন আর্গা 1806 সালে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করেন। যদিও এটাকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা বলবো না, এটাকে বলবো আমরা ডায়াগ্রাম, যেটাকে বলবো আমরা আর্গান্ট ডায়াগ্রাম। আর্গান ডায়াগ্রাম অর্থাৎ যেটাকে তোমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে বলবো আমরা আর্গান ডায়াগ্রাম। এটা তৈরি করেন কে? রবার্ট জেন আর্গা 1806 সালে আর্গান ডায়াগ্রাম প্রবর্তন করেন। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটার মাঝে পার্থক্য কি? রবার্ট জেন আর্গা যে কাজটা করেন ভাইয়া, তা হচ্ছে এইটার নাম দিয়েছিলেন বাস্তব অক্ষ, এটার নাম দিয়েছিলেন কাল্পনিক অক্ষ। তার মানে তোমাদের মনে হচ্ছে যে উনি এক্স অক্ষের নাম দিয়েছিলেন বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষের নাম দিয়েছিলেন কি? কাল্পনিক অক্ষ। আসলেও তাই, তবে কেন দিয়েছিলেন এটা আমরা একটু জানবো আজকে। তো তার আগে তুমি একটু বলো যে এই পাশটা কি থাকতো? এক্স অক্ষের ধনাত্মক দিক, এই পাশটাকে এক্স অক্ষের ঋণাত্মক। এখানেও তাই, এই পাশটা বাস্তব অক্ষের ধনাত্মক, এই পাশটা কি? বাস্তব অক্ষের ঋণাত্মক। এটা কাল্পনিকের ধনাত্মক, এটা কি? কাল্পনিকের ঋণাত্মক। আরেকবার তোমাদের শিওর হতে হবে আমাদের বাস্তব কোনটা, কাল্পনিক কোনটা। যেমন আমি যদি তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দেই, ধরো 3 + 4i, তাহলে বলো তো ভাইয়া এখানে বাস্তব অংশ কোনটা, কাল্পনিক অংশ কোনটা? কাল্পনিক সংখ্যা হচ্ছে 4, কাল্পনিক অংশ হচ্ছে 4। ওকে, তো আমরা এই বিষয়টা নিয়ে যাই হোক, যদিও অংশ বিষয়টা নিয়ে তোমাদের অনেক কনফিউশন, কেন বলছি এটা তোমরা পরে ক্লাসে বুঝবা। আপাতত মাথায় রাখো, আমরা যদি এই জটিল সংখ্যাকে ওই গ্রাফে বসাই, বলতো বাস্তব আছে কত? সামনের চিহ্ন কি? তাহলে বাস্তব অক্ষের কোন দিকে যাবে? কয় একক দূরত্বে যাবে? আচ্ছা নাও, 1 2 3।
তার মানে এইদিকে 3 একক দূরত্বে যাবে বাস্তব অক্ষের ধনাত্মক দিকে। বলো তো ভাইয়া এখানে +3 না হয়ে -3 হলে এই দিকটা আসতো। আচ্ছা এবার আয় আছে, তার মানে কি এটা বাস্তব নাকি কাল্পনিক? তাহলে কাল্পনিকের সামনের চিহ্ন কি? তাহলে কোন দিকে, প্লাসের না নিচে? উপরের দিকে। তার সাথে গুণ আকারে আছে কত? মানে ওই তো আয়ের সাথে কত গুণ আকারে আছে? 4। তাহলে কি কয় একক দূরত্বে যাবে? উপরের দিকে যাবে না নিচের দিকে? আচ্ছা 1 2 3 4। তাহলে এইটুকু কিন্তু তুমি 4 একক দূরত্বে গেছো, এইটুকু 3 একক দূরত্বে গেছো। এখন কিন্তু এটা হবে কত বলো তো? 3 + 4। ভাইয়া আমি যদি তোমাকে আরেকটা কমপ্লেক্স নাম্বার দিতাম, ধরো -5 -2i, তাহলে বলো তো কি করতে? এটা কি বাস্তবের কোন দিকে, ধনাত্মক না ঋণাত্মক? কয় একক? 1 2 3 4 5। কাল্পনিকের কোন দিকে, উপরে না নিচে? কয় একক? 1 2। তাহলে জটিল সংখ্যাটা কিন্তু এখানে হতো -5 -2i, তাই না ভাইয়া? তাহলে এখানে তুমি কয় একক আসছিলা? 5 একক। এখানে কয় একক? 2 একক। হ্যাটার্সরা বলবে ভাই -5 লেখেন। ভাই এটা আমি বলছি কি বাস্তবে ঋণাত্মক দিকে কয় একক? 5 একক। তাহলে 5 একক দ্বারা আমরা কি বলছি? দূরত্ব। মানে বাস্তবে ঋণাত্মক দিকে 5 একক দূরত্বে আসছে, এই জন্য আমাদের -5 লেখার দরকার নাই। কারণ -5 দ্বারা অ্যাকচুয়ালি দিক বোঝাচ্ছে। এই মাইনাস দেখেই তো তুমি ডানে যাবা নাকি বামে যাবা, এটা ডানে যাবা না বামে যাবা, এটা কি কি দ্বারা বুঝছো? মাইনাস দ্বারা। আর 5 দ্বারা কতটুকু যাবা বামে সেটা বোঝাচ্ছ, তার মানে কতটুকু গেছে? 5 একক দূরত্বে গেছে। আবার বলো তো এই যে 2 সামনে কি? মাইনাস, এই মাইনাস দ্বারা কি বুঝতেছো? তাই না? ওকে, এই হলো বিষয়। এখন কোনো একটা কারণে আপাতত তুমি একটা কাজ করে রাখো ভাইয়া, এটা আমি ব্যাখ্যা দিব তোমাকে, এটা তোমাদের মডুলাস করাইতে গিয়ে ব্যাখ্যা দিব। আপাতত এরকম দিয়ে রাখো, যোগ করে রাখো রাখো। আচ্ছা তাহলে ভাইয়া আমরা যে কোনো একটা বিন্দু যেমন কার্তেশীয় স্থানাঙ্ক বসাইতে পারি, ঠিক সেরকম যে কোনো একটা জটিল সংখ্যা কিন্তু তুমি এইভাবে একটা আর্গান ডায়াগ্রামে বসাইতে পারো। এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা যে আর্গান ডায়াগ্রামটা পাইছি, এই আর্গান ডায়াগ্রামটা আর্গান ওনার কি ইচ্ছা মতো মন চাইলো এক্স অক্ষকে বাস্তব অক্ষ ধরলো আর ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরলো, বিষয়টা কি সেরকম নাকি কোনো কারণ আছে? আমাদের সেই কারণটা একটু খুঁজে বের করতে হবে। আসলে রবার্ট জেন আর্গা যে কাজটা করেছিলেন, উনি রেনে দেকার্তের কাছ থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার হেল্প নিয়েছিলেন, আর ম্যাথমেটিশিয়ান অয়লারের কাছ থেকে আয়ের ঘূর্ণনের আইডিয়াটা নিয়েছিলেন। বুঝিনি, অর্থাৎ এইটা আসলে অয়লারের কাছ থেকে আয়ের ঘূর্ণনের আইডিয়া প্লাস রেনে দেকার্তের কাছ থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আইডিয়া, এই দুইটা আইডিয়া একত্রিত করে রবার্ট জেন আর্গা কিন্তু এই আর্গান ডায়াগ্রামটা প্রবর্তন করেন। আমরা একটা তো জানি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা জানো না এসএসসি লেভেলে, তাহলে বাকি একটা আমাদের এবার জানতে হবে। ওকে, তো দেখো এইটা জানার জন্য তুমি একটা বিষয় একটু খেয়াল করো। ধরো আমি তোমার এটা একটা এক্স অক্ষ নিলাম, এইটা ধরো মূল বিন্দু, তার মানে 0। আমি যদি তোমাকে বলি x = 5, x = 5, বলো তো ভাইয়া মূল বিন্দু থেকে ডান দিকে না বাম দিকে? কয় একক দূরত্বে? ওকে, 1 2 3 4 5, এটা কিন্তু 5। এখন
আমি একটা কাজ করব, এক্স এর যে মানটা আছে 5, সেই 5 কে আমি -1 দিয়ে গুণ করব। মানে গুণ করা যাবে তো? কেন করবো এটা পরে বলি। আমি যদি 5 কে -1 দিয়ে গুণ করি তাহলে ওটা হবে কি? এখন বলো তো, সেটা ডান দিকে আসবে নাকি বাম দিকে? বাম দিকে কয় একক দূরত্বে আসবে? তাহলে এটা হয়ে যাবে কি -5। আমি এখন তোমাকে বললাম আগের যে 5 ছিল আর এখনকার যে -5, এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? তাহলে বলো তো ভাই, কথাটা কি আমরা এইভাবে বলতে পারি কিনা যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাইলে সেটা কত ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে? তোমার কি মনে হচ্ছে শুধু 5 কে -1 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়? তুমি 2 কে -1 দিয়ে গুণ করো তো, এক পাশে এখানে 2 হলে ওই পাশে গিয়ে হবে কি -2, তাহলে ওটাও কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? তাহলে ঘটনা সত্য, যে কোনো একটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে সেটা কত ডিগ্রি কোণে ঘুরে যায়? 180। ওকে ভাইয়া, তাহলে দেখো ম্যাথমেটিশিয়ান ওয়েলার ঠিক এই চিন্তাটাই করেছিলেন। উনি দেখেছিলেন যে কোনো একটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। ওনার কোশ্চেন ছিল যে তাহলে কোনো একটা সংখ্যাকে কত দিয়ে গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। বিষয়টা আমি একটু বাংলায় একটা লাইন লিখতে চাচ্ছি। আচ্ছা, এটা আপাতত রিমুভ করে দিলাম। আচ্ছা, ম্যাথমেটিশিয়ান ওয়েলার দেখেছিলেন কোন একটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে সেটা টোটালি কি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। ওনার কোশ্চেন হচ্ছে তাহলে কোন একটা সংখ্যাকে কত দ্বারা গুণ করলে, কোন একটা সংখ্যাকে কত দ্বারা গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। তো উনি বিষয়টাকে এইভাবে চিন্তা করেছিলেন, ধরি কোন সংখ্যাকে এ দ্বারা গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। ধরতে তো আর অসুবিধা নেই, তাই না? ধরো, তাহলে বিষয়টা কিরকম দেখো। ওয়েলার চিন্তা করেছিলেন যেহেতু কোন একটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, তাহলে এরকম কোন একটা সংখ্যা নিশ্চিত আমি পাবো যে সংখ্যা দ্বারা গুণ করলে, বা এমন কিছু একটা পাবো যেটা দিয়ে গুণ করলে ঘুরে যাবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো উনি ধরে নিলেন -1 দ্বারা গুণ করলে যেমন 180 ঘুরে, উনি ধরে নিলেন এ দ্বারা গুণ করলে কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি। ওকে, ওকে দেখো ভাইয়া, বিষয়টা এরকম যে এখানে একটা সংখ্যা 5 আছে। 5 কে যখনই তুমি -1 দ্বারা গুণ করে দিছো হয়েছে কত? -5। তাহলে 5 এর সাথে গুণ করছো, এখানে এসে কত গুণ করছো? 5 ইন্টু এই যে -5 পাইছো, কেমনে পাইছো? 5 ইন্টু কত? -1, তাই না? হয়েছে -5। ঘূর্ণন কত ডিগ্রি? 180। তাহলে বলো তো ভাইয়া, এই এর কাজ কি? -1 এর কাজ 180 ডিগ্রি কোণে ঘোরানো, আর এর কাজ কত ডিগ্রি কোণে ঘোরানো? তাহলে 5 এর সাথে যদি আমরা এ দ্বারা গুণ করি তখন এটা হয়ে যাবে কি 5 এ ঘুরবে কত ডিগ্রি? তাও তো 90 ঘুরছে না? এখানে 5 এর সাথে -1 দিয়ে গুণ করছিলা, ঘুরছিল 180 ডিগ্রি। তাহলে 5 এর সাথে গুণ করছো কি দিয়ে? এ দিয়ে, ঘুরছে কত ডিগ্রি? হ্যাঁ, 5 এর সাথে আবারও যদি এ দ্বারা গুণ করো তাহলে এটা হয়ে যাবে কি বলতো? 5a², ঘুরবে কি আরো 90 ডিগ্রি।
তাহলে 5 থেকে 5a যখন ছিল 5a দেখার সাথে আমি কি বুঝতেছি কত ডিগ্রি ঘুরছে 90, আর 5a² দেখে তুমি কি বুঝতেছো টোটাল 180 ডিগ্রি ঘুরে কি ওই জায়গাতে আসছে। তাহলে আগে এই পয়েন্ট ছিল কত বলো তো -5, এখন এই পয়েন্ট কি ছিল 5a²। দুটা পয়েন্ট কি ভিন্ন নাকি একই? তাহলে দুটা পয়েন্ট সেম না? দুটা পয়েন্ট যেহেতু সেম তাহলে তুমি কিন্তু ভাই বলতে পারো যে 5a² সমান কত -5। উভয় পক্ষ থেকে 5 আর 5 কেটে দাও, তাহলে বলো তো a সমান কি হবে, তাই না ভাই? a সমান কি বেরোইছে √1, আর √1 এর নামই গত ক্লাসে আমরা কি দিয়েছিলাম i, তাই না? √1 এর নামই অয়লার কি দিয়েছিল i, তার মানে এই √1 এর নামই কিন্তু i। মানে কি হইলো এর কাজ কত ডিগ্রি কোণে ঘোরানো, আর a মানে কি, তাহলে আগে যে ছিল a এখন সেটা নাম দিয়ে দিব কি i। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম i এর কাজ কত ডিগ্রি কোণে ঘোরানো 90 ডিগ্রি কোণে ঘোরানো। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার যে i এর কাজ হচ্ছে কত ডিগ্রি কোণে ঘোরানো 90 ডিগ্রি কোণে। আচ্ছা, এখন তোমাদের এখনো কিছু কোশ্চেন রয়ে গেছে। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আদৌ এইভাবে প্রমাণ করলো আসলে কি i কে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে পারে, এটা আমরা দেখতে চাই। আর কেনই বা এই আর্গান্ট এটাকে বাস্তব অক্ষ নাম দিল আর এটাকে নাম দিল কাল্পনিক অক্ষ, বা এটাকে বাস্তব অক্ষের ধনাত্মকই কেন বললো এটা ঋণাত্মক কেন বললো, এটা তো কারণ আছে। এমনিতে মন চাইলো একটা বললো আর আমরা মেনে নিলাম, মেনে নিবা না? তাহলে চলো আমরা এটা দেখি যে আসলে মেনে নেওয়ার মতো কোনো কারণ আছে কিনা। ভাইয়া তুমি একটা কাজ করো যে তুমি এমনিতে একটা সংখ্যা নিবা, ধরো তুমি নিয়েছো এখানে ধরো 2 নিয়েছো, মানে খাঁটি বাংলা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এর মান তোমাকে 2 দিয়েছি, তুমি 2 ঘরে গিয়ে এখানে 2 বসাই দিছো, দিতে পারো না? কিন্তু তুমি যে একটু আগে তোমাকে অয়লার বলে দিছে যে i এর কাজ 90 ডিগ্রি কোণে ঘোরানো, তোমার তো কনফিউশন আছে আদৌ ঘুরাইতে পারে কিনা বা ঘুরলে আসলে ঘটনা ঠিক কিনা আমরা এটা দেখব। তো 2 কে যখন তুমি i দ্বারা গুণ করে দিছো তখন সেটা 90 ডিগ্রি অয়লারের লজিক অনুযায়ী 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে এসে কি হয়ে গেছে 2i, তাই না ভাই? তারপর যখন 2i কে আবারও i দ্বারা গুণ করছো তখন কি ওটা বসে আছে নাকি আরো 90 ডিগ্রি কোণে ঘুরবে, বাট এখানে এসে তখন কি হবে 2i²। আমরা মাইনাসটা পরে নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে এই 2i² যখন আবারও i দ্বারা গুণ করছো তখন কি আবারও 90 ডিগ্রি কোণে ঘুরবে, এখানে আসে কি হবে 2i³ হবে। তারপর 2i³ কে যখন আবারও 90 ডিগ্রি কোণে ঘুরাবা তখন এটা কি হবে 2i⁴, তাই না? বুঝতেছো কিছু? এখন দেখো তো এই যে i² সমান কি -1, গত ক্লাসে দেখছো না তোমরা যে রুটের ভিতরে -1 এর নামই দেওয়া হয়েছে i, তাহলে এটার উপর স্কয়ার করলে কি i² সমান কি -1, তারপর i³ সমান কি দেখেছিলাম, তাই না? ওকে, তাহলে দেখো ভাইয়া এই যে 2i² সমান কি লিখতে পারবা -2, 2i³ সমান কি লিখবা -2i। এবার একটু বলো তো এই যে 2i, তারপর দেখো -2, এখানে 2i, তুমি এই কয়েকটা জিনিসের দিকে একটু তাকাও, দেখো তো এখানে +2 এখানে -2, তুমি বাস্তবে এক্স অক্ষ চিন্তা করছিলা বাট i দ্বারা গুণ করার পর এই পাশে এসে -2 পাইছো, তাই পাইছো না? তার মানে বাস্তবের কি ধনাত্মক, এটা কি ঋণাত্মক। এখন দেখো তো ভাইয়া এই i দ্বারা গুণ করার পরে 2i পাইছো, এটা কি পাইছো কাল্পনিক, কাল্পনিকের উপরেরটা কি ধনাত্মক, নিচেরটা কি, তাই না? কাল্পনিক উপরেরটা কি ধনাত্মক, নিচেরটা কি ঋণাত্মকে আসছে না? আসলেই তাই আসছে কিনা? তার মানে অয়লার এটা বাস্তব নিয়ে কাজ করতে গিয়ে
সরি আর্গান্ট উনি বাস্তবক্ষ সরি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে কাজ করতে গিয়ে এক্স অক্ষকে যখন আই দ্বারা গুণ করেছে অটোমেটিক্যালি এই অক্ষ ওয়াই অক্ষটা কি হয়ে গেছে কাল্পনিক অক্ষ। এবং তুমি খেয়াল করো এক্স অক্ষকে যখন এক্স অক্ষের উপরে কোনো বিন্দু বা এক্স এর কোনো মানকে যখন তুমি কি দ্বারা গুণ করছে বলো তো আই দ্বারা গুণ করছে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে কি 2i, তার মানে কি কাল্পনিক হয়ে গেছে। এবং নিচের দিকে দেখো তো কাল্পনিকের উপরেরটা কি পজিটিভ নিচেরটা কি নেগেটিভ। আরেকটা বিষয় খেয়াল করার মতো দেখো এখানে এসে 2i এর পর 4 আসতেছে কিন্তু ভাইয়া তাই না, তার মানে কি 2, কারণ i এর পর 4 মানে কি 1। তুমি কি একটা বিষয় খেয়াল করছো এখান থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত আসতে টোটাল i লাগছে কয়টা 4টা। দেখো i স্কয়ার i কিউব এখানে এসে হয়ে গেছে কি i এর পর 4, তাহলে 4টা i লাগছে। তাহলে সমগ্রটা ঘুরে এখান থেকে ঘোরা শুরু করেছিল, এখান থেকে ঘুরে আবার ঠিক এই জায়গায় আসতে i লেগেছে কয়টা, তাহলে সমগ্রটা একবার ঘুরতে i লাগে কয়টা 4টা। তুমি কি খেয়াল করছো আমরা যখন i এর পাওয়ার ধরো 7 নিতাম তার ভিতরে কত বাদ দিয়ে দিতাম 4, কারণ সমগ্রটা ঘুরে তো আগের জায়গাতে ব্যাক করে, তাহলে ওটা নিয়ে কাজ করার কোনো লাভ আছে? মানে কথাটাকে এরকম ধরো তুমি ম্যাট্রিকের সামনে রিক্সায় উঠছো, তুমি যাবা বৃন্দাবন পাড়া, এখন রিক্সাওয়ালা কি করছে এদিক দিয়ে ঘুরে পুরা বগুড়া শহর ঘুরে এসে আবার ম্যাট্রিকের সামনে নামাইতেছে, তাতে কি তোমার রাস্তার কিছু কম হয়েছে? তাহলে দেখো তো ভাইয়া সমগ্রটা ঘুরে যেহেতু আগের জায়গাতে ফিরে আসে তাহলে ওইটা কি আদৌ কোনো কাজে লাগে? এই জন্য দেখো আয়ের পর 4 হলে আমরা ওটাকে কি করি বাদ দিই। এবার বলো তো আয়ের পর 8 যদি হয় সমগ্রটা কয়বার ঘুরে কয়বার 2 বার ঘুরে তো আগের জায়গাতে আসে, তাহলে ওটাকে কাজে লাগাবো নাকি বাদ দিব? আয়ের পাওয়ার যদি 12 হয় সমগ্রটা কয়বার ঘুরবে? এই জন্য বারবার এগুলো 1 লিখতেছিলাম এবং যখনই পাওয়ার একাধিক থাকতো তখন কিন্তু ওগুলোকে আমরা বাদ দিতাম। যেমন তোমরা কি করতে গত ক্লাসে ধরো আয়ের পাওয়ার ধরো 18 ছিল 18 মাঝে তুমি বাদ দিতা কত পর্যন্ত বলতে পারো? কত পর্যন্ত? 16 পর্যন্ত, তাই না? তাহলে আয়ের পাওয়ার 16 ইন্টু আয়ের পাওয়ার কি লিখতা 2, এই 16 বাদ দিতা মানে কি সমগ্রটা কয়বার ঘুরতো 4 বার, 4 বার ঘুরে তো আগের জায়গাতে আসতো। এই জন্য এটা কি আমরা রেজাল্টে কোনো ভূমিকা রাখতো না, এই জন্য কিন্তু আমরা ওটাকে বাদ দিতাম, শুধু রেজাল্টে ভূমিকা রাখতো কি আই স্কয়ার। বুঝুনি বিষয়টা? আরেকবার বলবো? আচ্ছা তাহলে দেখো তার মানে সমগ্রটা একবার ঘুরে আসতে লাগে আই 4টা, ঘুরে যেহেতু আগের জায়গাতে আসে এজন্য বাদ। যেমন এই 4টা আই ঘুরে আগের জায়গাতে আসছে এজন্য ওইটা বাদ, শুধু 2 অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে 18 হলে 4 বার ঘুরে তো এখানে আসবে, তারপরে কি আই কয়টা থাকবে 2টা, তাহলে দেখো এই যে একটা আই এই যে একটা আই আর আই মিলে আই স্কয়ার এই পয়েন্টে অবশ্যই কি -1। বাস্তবের কি ঋণাত্মক না? যাদের ঈমান আনতে এখনো খুবই কষ্ট হচ্ছে তাদের জন্য আরেকটা আছে ওয়ে, দেখো যারা এখনো মেনে নিতে পারতেছো না যে আই আদৌ 90 ডিগ্রি করে ঘুরাই কিনা, দেখো আরো 2টা জিনিস তোমাকে দেখাবো। আচ্ছা ধরো আমি তোমাকে একটা বাস্তব সংখ্যা দিলাম, মানে এটা এক্স অক্ষ কিছুই না, তুমি এক্স অক্ষ চিন্তা করছো, ধরো এক্স এর মান দিলাম 3 + 4, এক্স অক্ষের উপর তুমি এটা 3 + 4 বসাও, তুমি কি বসাতে পারবা না? তোমার কি মনে আছে এর আগে যখন আমরা সর্বপ্রথম এই জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশন দেখাইছিলাম সর্বপ্রথম 3 + 4i তোমার গ্রাফে বসাইছিলাম, এদিকে 3 নিছিলাম ওইদিকে 4 নিছিলাম। তুমি একটু চিন্তা করো ভাইয়া, এইটা যখন x = 3 + 4 তুমি 3 বসাবা, তাহলে এদিকে 1 2 3,
তাহলে এদিকে কত 3, আর প্লাস যখন 4 তাহলে এদিকে আরো কত যোগ হবে, আরো 4, 1 2 3 4, 3 + 4। এখন বলো তো ভাইয়া এই 4 এর সাথে যখনই তুমি কয় দ্বারা গুণ করে দিবা, i দ্বারা। কি দ্বারা? i দ্বারা। এই 4 এর সাথে যখনই i দ্বারা গুণ করে দিবা, i কি ওখানে বসে থাকবে? i দ্বারা গুণ করে দিলে ওখানে বসবে না 90 ডিগ্রি কোণে ঘুরবে? তাহলে এইটুকু পরিমাণের নামটাই কি 4 না? এটুকু 4 পরিমাণ না? এইটুকু 4 আর এটুকু 3, বাট এই 4 পরিমাণের সাথে যখনই i দ্বারা গুণ করে দিবা ও কিন্তু ঠাস করে উপরে উঠে ঘুরে যাবে। তাহলে এটা 4, বাট এখন যাকে দেখতে পাচ্ছ এ কি 4 নাকি 4i? 4i। তার মানে কমপ্লেক্স নাম্বার তখন দেখো 3 + 4i, তাই না? তার মানে এটা যখন 3 ছিল 4 এর সাথে i দিয়ে গুণ করার পরে তখন কিন্তু আর ও বসে থাকে নাই, ও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ঠিক আছে ভাই? যাদের এতেও ঈমান আনতে কষ্ট হচ্ছে, তাদের জন্য আরেকটা ওয়ে আছে। কি? আমি তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, যেহেতু এটা আনতে খুব কষ্ট নাই, তাহলে এবার একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দেই। ধরো আমি কমপ্লেক্স নাম্বারটা দিলাম 5 + 3i। ওকে, তার মানে এইদিকে দেখো কত, 1 2 3 4 5, আর ওইদিকে 3, 1 2 3। এই যে এটা কমপ্লেক্স নাম্বার 5 + 3i। তার মানে বলো তো ভাই এখানে কতটুকু দূরত্ব? 5, এখানে কত? 3। তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি এখান থেকে এইটুকু যোগ করে দাও। আমি একবার অলরেডি তোমাকে বলছি যোগের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব, কারণ এটা আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা নিয়ে এখন আলোচনা করলে বরং ভালো বুঝবা না, বা ভালো বুঝলে অনেক সময় লাগবে। আমি তোমাকে একটা কাজ করতে বলতেছি যে তুমি এটাকে i দ্বারা গুণ করো। তুমি যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটাকে কত দিয়ে গুণ করো? i দ্বারা। তাহলে i দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কি বলতো? 5i। এটা হয়ে যাবে কত? 3i²। আর বলতো ভাইয়া এই নতুন যেটা একটা নাম দিলাম আমরা i দ্বারা গুণ করার পরে z প্রাইম। এখন বলতো ভাইয়া i² সমান কি? তাহলে 3 এর সাথে -1 গুণ করলে কি হবে? তাহলে দেখো এই -3 প্লাস কত? 5i। আর আমি তোমাকে বললাম এটা তো z, তুমি একটু z প্রাইমটা বসাও। এর সাথে কত দিয়ে গুণ করছো বলো তো? i দ্বারা। তার মানে এই কমপ্লেক্স নাম্বারের সাথে এই কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী কোণ হওয়ার কথা কত? 90 ডিগ্রি, কারণ i এর কাজই কত ডিগ্রি কোণে ঘোরায়? 90 ডিগ্রি। ওকে, তাহলে এবার -3 যদি তুমি এখানে বসাও, বলো -3 যদি এখানে বসাও তাহলে কি বাস্তবাকের ডান দিকে না বাম দিকে? কয় একক? 1 2 3, মানে ওটার মতোই হওয়া লাগবে। আর কাল্পনিকের কোন দিকে? উপরের দিকে। সামনে প্লাস না, তার মানে কি উপরে কয় একক? ওই পরিমাণ ওইভাবে নিতে হবে। 1 2, বেশি হয়ে গেছে, 3 4 5। তাহলে দেখো এই যে এটা কিন্তু আরেকটা একটু কম বেশি হয়েছে আর কি। 1 2 3 4 5। আচ্ছা, তাহলে দেখো একই হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তো কথা হচ্ছে এটা কিন্তু কয় একক নিছিলা? 3 একক। আর এটা কয় একক নিছিলা? 5 একক। এবার তুমি আগের মতো এতটুকু না, এই যে কমপ্লেক্স নাম্বারটা দেখো, এই কমপ্লেক্স নাম্বারটা কি ছিল? এই কমপ্লেক্স নাম্বারটা -3 + 5i। ভাই এই কমপ্লেক্স নাম্বারটাকে কত দিয়ে গুণ করছো? কয় দ্বারা গুণ করছো? এই কমপ্লেক্স নাম্বারটাকে কত দিয়ে গুণ করছো? i দ্বারা। গুণ করে এই কমপ্লেক্স নাম্বার পাইছো। যখন গ্রাফে বসাইছি দেখো তো এই পিঙ্ক কালারের যে দুইটা
মধ্যবর্তী কোণ দেখে তোমার কত মনে হচ্ছে? 90 ডিগ্রি। মানে এই একটা কমপ্লেক্স নাম্বারকে যখনই আই দ্বারা গুণ করছো তখন এই কমপ্লেক্স নাম্বার হয়েছে। এটা যদি আমি 100% অ্যাকুরেসির সাথে করতাম তাহলে দেখতা, তুমি মেপে দেখতে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে কোন একটা কমপ্লেক্স নাম্বারকে কি বলো আই দ্বারা গুণ করলে সেটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? 90 ডিগ্রি। বোঝা গেল ভাইয়া? ওকে।